আচ্ছা, আমাদের কুইজ শেষ এবং কুইজটা নিয়ে নিশ্চয়ই আপনাদের কোশ্চেনও ছিল, সেটাও হয়ে গেছে। আমি চেষ্টা করবো এরপর থেকে এরকম 4টা 5টা কোশ্চেনের উপরে, বেশি না। প্ল্যানটা হচ্ছে এটাই যে আমরা লাস্ট ক্লাসের যে পড়াগুলো ছিল বা আমরা যেটা শিখেছি সেটার একটা রিফ্রেশ, যাতে আমরা ভুলে না যাই। তো এই পর্যন্ত আমরা যতটুকু শিখেছি সেখান থেকে যদি আমি একটু কাউকে জিজ্ঞেস করি যে কি কি শিখেছি, আমাকে একটু সামারি যদি বলেন। শারবিন আপা, হ্যাঁ, জি ভাইয়া, কি বলবো? আমরা এ পর্যন্ত কোন কোন অক্ষর শিখেছি একটু বলেন তো। আমরা হামজা, থ্রোট লেটার, মাউথ হুম। ক্যাভিটি, জি। দদ, থ্রোট লেটারে কি কি অক্ষর টাং আছে? লেটার শিখেছি। ছোট লেটার হামজা হা, আইন হুম। হা, গয়ন খ, গয়েন খ। গয়েনকে আমরা কি বলেছি? গ। গ বলতে না? গ, গ, হুম। আচ্ছা। আর শিখেছি দ। দ। দদ, দ। টাং ড। লেটার। আচ্ছা। আম এই 10টা অক্ষর শিখেছি না? আচ্ছা, ঠিক জি আছে। তার মানে ভালো। আমরা শিখেছি হচ্ছে থ্রোট অ্যান্ড মাউথ ক্যাভিটি, উপরের 2টা পার্ট আমাদের শেখা শেষ, তাই না? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আমরা টাংটা টাচ করেছি, এই যে লাস্ট ক্লাসের এইটা দিয়ে টাং টাচ করেছি, তাই তো? জি জি। আলহামদুলিল্লাহ, আমাদের 10টা অক্ষর শেখা হয়েছে। আজকে আমরা টাঙ্গের একটু ভিতরে ঢুকবো। দেখেন, একটু যদি বড় পিকচারে দেখেন, এইখানে আমরা আজকে এই এলাকাটাতে টাচ করব। আমরা এখন ভিতরে ঢুকবো, ঢুকলে আরো বুঝতে পারবেন যে এই 3টা কোনটা। আচ্ছা, এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখলে আহ ভাই, ছবিটা কতটা ক্লিয়ার জানি না। সরি ফরহাদ ভাই, এর আগের ছবিতে ওই দটা এত নিচে কেন ছিল? আহ এখানে বোঝাতে চাচ্ছে হচ্ছে যে ওই যে জিপটা তো দাঁতের 2 সাইডে চাপ দিচ্ছে, এই জন্য হুম। আসলে আওয়াজটা এই পিছন থেকেই বেরোচ্ছে। আওয়াজটা আসলে এখান থেকে বেরোচ্ছে না, দাঁতে চাপ দিয়েই হচ্ছে। তো যেহেতু সাইড ফেজ নিয়েছে, দাঁতটা তো এখানে দেখাতে পাচ্ছে না, আচ্ছা। এই জন্য এটা নিচের দিকে দেখিয়েছে আর কি। মানে আসলে দাঁতটা এরকম কোনো একটা জায়গায় সে চাপটা দিচ্ছে সাইড দিয়ে, 2 সাইডে, কারণ আওয়াজটা বের হচ্ছে হচ্ছে দাঁত এবং জিভের যেখানে টাচ খাচ্ছে। তো সামনের তো জিভটা তো গিয়ে টাচ খাচ্ছে না, তাই না? সামনের জিভটা তো আটকে থাকে। অতএব সাউন্ডটা এদিক থেকে না আসে, সাউন্ড এখান থেকেই বেরোচ্ছে, মানে 2 সাইড থেকে। এই জন্য নিচে দেখাচ্ছে। এটা এটা কি আপনার মুখটাকে মাঝখান দিয়ে ভাঙা আর কি, এই জন্য এরকম করে দেখানো। আচ্ছা, তাহলে আমরা এই ছবিটাতে আসি। এখানে এইখানে 2টা সেট আছে, যা আজকে আমাদের আতাউর ভাই, আপনি তো নতুন এসেছেন, আপনার জন্য হয়তো একটু টাফ লাগতে পারে। বাট আপনি যদি কোনো জায়গায় আটকে যান, বুঝতে না পারেন, আমাকে একটু জিজ্ঞেস করবেন। বাট আজকে আমরা যেহেতু 4th ক্লাস, মোটামুটি আপনারা যারা আগে ক্লাস করেছেন তারা বুঝতে পারছেন যে আমরা এক একটা জায়গা ধরে সেই জায়গাটার উপরে আমরা করি, এক একটা করে অক্ষর শিখি। তো আমরা অক্ষর সাধারণত যেই সিকোয়েন্সে শেখার কথা ছিল সেই সিকোয়েন্সে শিখছি না, আমরা শিখছি হচ্ছে মাখারিজ পয়েন্ট ধরে। মাখারিজ পয়েন্ট মানে হচ্ছে যেই পয়েন্ট থেকে অক্ষরগুলোর উচ্চারণটা বের হয়ে আসে, সাউন্ডটা বের হয়ে আসে। আচ্ছা, এখন আমরা যেতে যেতে এখন চলে আসছি হচ্ছে টাঙ্গে। টাং মানে কি? টাং মানে হচ্ছে জিভ, তাই না? জিভ। আচ্ছা, এই যে জিভটা, এই জিভটা আমার দাঁতের কোথায় টাচ করছে সেটার উপর ডিপেন্ড করে 2টা সেটে ভাগ করা হয়েছে। 2টা সেট, একটা সেটে আছে এই 3টা, একটা সেটে আছে এই 3টা। এখন এই 3টার কি উচ্চারণ সেটাতে আমরা আসবো, বাট আগে একটু বোঝার চেষ্টা করি যে 2টা সেটকে কিসের বেসিসে আমি ভাগ করলাম। ভাগ করলাম হচ্ছে যে দেখেন, এই যে জিভটা, এই জিভটা দাঁতের একদম গোড়ায় লাগছে। আর এই ছবিটাতে দেখেন জিভটা দাঁতের গোড়ার থেকে একটু ওপরে উঠে প্রায় দাঁতের সামনের দিকে এসে লাগছে। হুম। এই 2টা কনসেপ্টে এই 2টা সেটকে ভাগ করা হয়েছে। দেখেন ওপরে লেখা আছে, লেখাটা যদি আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবো। লেফট সাইডে কি লেখা আছে? লেফট সাইডে লেখা আছে প্রোনাউন্সড হোয়েন টিপ অফ দ্য টাং, মানে এই টাং এর যেটা মাথাটা সেটা টাচেস দ্য রুট অফ দ্য আপার ফ্রন্ট টিথ। মানে এই যে আপার ফ্রন্ট টিথ এই 2টা আছে, এই 2টা দাঁতের একদম রুটে রুটে টাচ করে। রুটে টাচ করে এই 3টা অক্ষর উচ্চারণ হয়। হুম। আর এইদিকে দেখেন কি লেখা আছে। এদিকে লেখা আছে হচ্ছে যে টিপ অফ দ্য টাং, মানে সেম জিনিস, এই জিনিসটা টাচেস দ্য এজ অফ দ্য টু ফ্রন্ট টিথ। তার মানে এই দাঁতের এই মাথাটা, এজ যেটা, এজে গিয়ে টাচ করে। তার মানে এই যে ছোট্ট এইটুকু জায়গার ডিফারেন্সটা, এখান থেকে এটা এখানে চলে যাচ্ছে, অক্ষর 3টা নতুন অক্ষর চলে আসছে।
একটুখানি জায়গা, মানে সামান্য একটু চেঞ্জ হচ্ছে। জিভটা জাস্ট একটু বের করে আনছি, 3টা অক্ষর। জিভটা একটু ভিতরে নিয়ে যাচ্ছি, 3টা অক্ষর। টোটাল 6টা অক্ষর এই জিভের এবং দাঁতের এই সামনের পার্টের মধ্যে। তার মানে দাঁতের সামনের পার্ট এবং জিভের সামনের পার্ট, এই দুইটা পার্টের মধ্যে একটু আগে পিছের জন্য 6টা অক্ষর। এটুকু সবাই বুঝতে পেরেছেন তো? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন আমরা আজকে শিখবো হচ্ছে যেটা সবচেয়ে ইজি, সেটা হচ্ছে এই যে 3টা অক্ষর এই দাঁতের ঠিক গোড়ায় যে লাগছে, এই 3টা অক্ষরকে শিখবো। আর এইটা ইনশাল্লাহ আমরা নেক্সট দিনে যাব, বা আজকে হয়তো একটা অক্ষর একটু দেখিয়ে দিব, যদি সময়টা কুলায়, দেখা যাক কি হয়, টাইম উইল সে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা যে ছবিটা একটু আগে দেখেছিলাম সেটাকেই ছোট্ট করে বাম দিকে দেখাচ্ছি। দেখেন, এই যে জিভের মাথাটা একদম দাঁতের গোড়ায় গেছে, 3টা অক্ষর। তো 3টা অক্ষরের প্রথম অক্ষর যেটা, সেটা হচ্ছে, আমরা আগে তোয়া টোয়া কিছু একটা বলতাম, আমি এখন থেকে বলবো এটাকে বাংলায় যেমন বলি ত, এরকম করে বলবো ত। তো জাস্ট ত, কোনো টান টান দেওয়ার দরকার নেই, ত। তো তো, তি, এসব কিছু না, জাস্ট ত, তো তো ট। হ্যাঁ, এবং যদি আমি জিজ্ঞেস করি এটা কি, আপনি বলবেন এটা ত। আপনি বলবেন না যে তোয়া, তোয়া বলার দরকার নেই, ঠিক আছে? এটা হচ্ছে ত, জাস্ট ত। ইভেন যারা বাংলা পারেন না তাদের জন্য বলবো এটা ত, তো জাস্ট ত। তো আচ্ছা, এইটা যেমন ত, তাহলে এইটা দেখেন একটা জিনিস লেখা আছে এখানে, সেটা হচ্ছে রাউন্ড মাউথ। এই কথাটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখেন, রাউন্ড মাউথ। আমি পরে আর একটু পরেই বুঝাবো যে রাউন্ড মাউথটা কেন বললাম, হ্যাঁ, একটু পরেই বুঝাবো। আচ্ছা, এই যে ত, তো এই যে এইটা ত, একটু পরের স্লাইডে যাই। দেখেন আরেকটা আছে, সেটা হচ্ছে এই 2 নোক্তাওয়ালা, এইটা, তাই না? এইটার নাম হচ্ছে তা, তা ঠিক আছে? তা। এর আগেরটা কি ছিল? তা হচ্ছে এইটা, এর আগেরটা ছিল হচ্ছে এইটা। আমি কি বলেছিলাম? ত। তো তো এইটা হচ্ছে তা, আর এটা হচ্ছে ত। তার মানে একটা তা আকার দেওয়া আছে, আর একটাতে আকার দেওয়া নাই, ত তা। তো ঠিক আছে, এখনই প্রশ্ন করেন না, আগে আমি বলে যাই, তারপরে প্রশ্ন করেন, হ্যাঁ? আচ্ছা, ত এবং তা এর মধ্যে দেখেন, একটু আগে আমি যেটা বললাম, যে একটা জিনিস মনে রাখতে বললাম, সেটা হচ্ছে এই জায়গাটাতে একটা জিনিস লেখা আছে। তায়ের ক্ষেত্রে এখানে লেখা আছে ওপেন মাউথ, আর ঠিক আগেরটাতে দেখেন কি লেখা ছিল, রাউন্ড মাউথ। তো তার মানে যখন ত বলবো, তখন তটা মুখটা গোল হয়ে যাবে, রাউন্ড। হ্যাঁ, ত। আপনি যদি আপনার চেহারাটা আয়নার দিকে চাকান, দেখবেন আপনার ঠোঁটটা এরকম গোল হয়ে গেছে, ঠোঁটটা ঠোঁটটা এরকম গোল হয়ে গেছে, ঠোঁটের এই পার্টটা এবং এই পার্টটা দুটো এরকম গোল হয়ে গেছে। হ্যাঁ, মুখটা খোলা নাই, মানে আপনি যদি পুরা মুখটা এরকম গোল, এরকম গোল হয়ে গেছে, এটা হচ্ছে ত। আর যখন আমি এটাতে যাব, এটাতে যাব তা, দেখবেন মুখটা এরকম খুলে গেছে, তা তা। তার মানে তর বেলায় ছিল মুখটা এরকম গোল, ত, আর তায়ের বেলায় মুখটা খুলে গেল। খুলে যাওয়া মানে হচ্ছে ওপেন মাউথ। এটা তাব্বাতিয়াতা তা, তাই না? জানি না এখনো, এখন আপাতত আমি যেটা বলছি সেটা পর্যন্ত বুঝে নিই আগে, হ্যাঁ? আমাকে দেখতে হবে কোনটা তা। আপাতত বুঝি হচ্ছে তা এন্ড ত। ত, হুম, ত। তার মানে ত হচ্ছে এরকম দেখতে, এটা হচ্ছে এরকম দেখতে, এবং এটাকে হচ্ছে রাউন্ড মাউথ বলা হয়। আর যখন আমি তা বলছি, তখন মুখটা খুলে দিব, তা তা তা, এবং সেটা হচ্ছে ওপেন মাউথ। এইটুকু সবাই ক্লিয়ার তো না, যে তা এন্ড ত। জি দুই ভাই, দুই ভাই, এক ভাইয়ের মুখটা গোল, এক ভাইয়ের মুখটা হচ্ছে চ্যাপ্টা আর কি, খোলা। দুজনেই ভাই ভাই, কারণটা কি? একই জায়গায়, এই জন্য ভাই বললাম। কারণটা কি? দেখেন একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, কিন্তু দুইটাই উচ্চারণই হবে হচ্ছে জিভটা দাঁতের গোড়ায় লাগবে, তাই না? একই ছবি, ত তা। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আপনার জিভটা দাঁতের গোড়ায় লাগছে। যদি গোড়ায় না লাগে তাহলে মুশকিল, লাগাতে হবে গোড়ায়, তো অন্য কোথাও লাগলে ভুল হবে। তাহলে তা এন্ড ত, জিভটা দাঁতের একই জায়গায় লাগছে, ঠিক না? জি ভাই। কারোর কোনো কনফিউশন আছে? আর যারা মিউট অবস্থায় আছেন তাদেরকে জিজ্ঞেস করি। সাইফুল ভাই,
মাহফুজা আপা, কবির। এখানে তর উচ্চারণটা হবে যখন আমি মুখটা রাউন্ড থাকবে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আর আপার ফ্রন্ট টিপ থেকে হবে, আর যখন গোড়া তা হবে তখন মুখটা একটু ওপেন হয়ে যাবে কিন্তু রাউন্ড ফর্মে থাকবে না, মানে একটু চ্যাপ্টা ফর্মে থাকবে। এটা চ্যাপ্টার ফর্মে থাকবে এবং দুটোই কিন্তু জিভটা দাঁতের একই জায়গায় লাগবে। হ্যাঁ, জিভ এবং একই জায়গায় দাঁতের লাগবে। সংযোগস্থল এক। হ্যাঁ, একটা সময় মুখ গোল হবে, একটা সময় মুখটা খুলে যাবে, এই পার্থক্য। ওপেন, রাউন্ড আর ওপেন এটা মনে রাখলেই হবে। রাউন্ড আর ওপেন মনে রাখতে হবে। তাবাসসুম আপা, জি ভাই। ত মুখ খোলা নাকি ত মুখ গোল? তাবাসসুম আপা, ত ত মুখ খোলা নাকি মুখ ওপেন? রাউন্ড আর ওপেন? ত রাউন্ড। তো রাউন্ড। রাউন্ড। কাবির? জিজ্ঞাসা করছেন? হ্যাঁ হ্যাঁ, কাবির ও আচ্ছা, লালন। আমি খাত। ওকে, মুখ রাউন্ড। হ্যাঁ, রাউন্ড। তার মানে হচ্ছে ত হচ্ছে মুখ রাউন্ড আর তা হচ্ছে মুখটা খোলা। এইটুকু আমরা সবাই ক্লিয়ার তো না? ওপেন এন্ড রাউন্ড, ওপেন এন্ড রাউন্ড। এবং দুইটা কিন্তু একই জায়গায় লাগছে, সেটা হচ্ছে আমার জিভটা দাঁতের গোড়ায়। এই কথাটা যেন মনে থাকে, জিভটা দাঁতের গোড়ায় লাগতে হবে। জিভটা দাঁতের অন্য কোথাও লাগলে হবে না, ঠিক গোড়ায় লাগতে হবে। ত ত ত তা 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 তা। তা তা ত হুম, ত। আচ্ছা, এই দুটো যখন বুঝলাম, এরপরে আমরা একটু এটার উচ্চারণটা আমাদের জন্য সোজা, এই জন্য আমি খুব উচ্চারণে খুব বেশি ওয়ারিড না, আমি বরং এটা চেহারাটা নিয়ে একটু ওয়ারিড। চেহারাটা আমাদের শেখা প্রয়োজন। অনেক সময় সবাই যেটা করে যে এই যে ত যেটা, এটাকে অনেকে সদ বলে একটা অক্ষর আছে সেটার সাথে মিলিয়ে ফেলে। যেমন ধরেন এই যেমন এটা এখান থেকে এরকম করে গেছে, তো এদিকে ধরেন একটা অক্ষর আছে, ধরেন এখানে আছে ধরেন মিম, সামথিং, ধরেন এদিকে হয়তো আছে ইয়া। অ্যান্ড এই জিনিসটার সাথে কেউ ধরেন এরকম একটা মিম দেখলো, ঠিকই আছে, কিন্তু এখানে এসে এরকম দেখো, সে মনে করে কি এইটাও মনে হয় ত, কিন্তু ত হতে গেলে একেবারে লম্বা দাগ লাগবে মাথার উপরে। এই কনফিউশনটা যেন কারো না হয়। যেমন এই যে এইখানে এই একই রকম জিনিস, উপরে দাগটা যদি না থাকতো তাহলে সেটা সদ হয়ে যেত, অন্য একটা অক্ষর হতো। যে শিখছি আমরা গত ক্লাসে। হ্যাঁ, তো সদ আমরা শিখি না এখনো। না না, দোয়া শিখছি। হ্যাঁ, দদ শিখছি, সদ শিখি নাই। দোয়া তো তো আমাদের ওইটা একটু খেয়াল রাখতে হবে যে এই ত এর সাথে অনেকে সদ বলে একটা অক্ষর আছে, কনফিউজ হয়ে যায়, সদটাকে দেখেও ভাবে ত, কিন্তু ততে সবসময় আমাদের এরকম দাগ হবে একটা উপরে। জি ভাই। এটা হচ্ছে মনে রাখার একটা উপায় যে সিমিলার টু ইংলিশ বি লেটার, তাই না? বি, হ্যাঁ, সিমিলার টু বি, হ্যাঁ। আর এটা শব্দের শুরুতে কিরকম হয় দেখতেই পাচ্ছেন, এটা শব্দের শুরুতে ডান দিক থেকে আসলো জাস্ট, আর যখন শব্দের মাঝখানে দুই দিকে সে কানেক্টেড হয়, খুব ইজি, এটা কঠিন কিছু না। এবং এটা দেখে আপনি এটাও বুঝতে পারছেন যে ডান দিক থেকে সে এসে শেষ হয়ে যায়, এবং কোনো কোনো সময় ক্রস থাকার মানে হচ্ছে যে অক্ষরটা আলাদা একা থাকে, যদিও শব্দের ভিতরে, কিন্তু তার আগের অক্ষরের সাথে সে টাচ হয় না। যেমন দেখেন লাম, ওয়াও এবং তারপরে হচ্ছে ত, এখানে কিন্তু কোনো গ্যাপ আছে, গ্যাপ আছে মানে হচ্ছে এর সাথে কানেক্টেড না। হ্যাঁ, তো এই চেহারাটা নিয়ে তয়ের খুব বেশি প্রবলেম হওয়ার কথা না ইনশাল্লাহ। শুধু উচ্চারণের বেলায় মনে রাখতে হবে একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা আমরা এখন শিখে লাভ নেই, এটা পরে একটা এমনি একটা টপিক থাকবে, সেটার নাম হচ্ছে কলকলা। তো আমি ওটা এখন বলবো না কলকলা কি জিনিস, খামোখা কনফিউশন। বাট আমরা যদি শিখতে চাই জাস্ট এর তয়ের উচ্চারণটা, এইটার উচ্চারণটা কি হবে, হামজা ফাথা আ আর ত, এটা হবে হচ্ছে আত। আত আত, একটু তোটা গোল হয়ে যাবে, যেহেতু এটা তটা হচ্ছে আত, আত আমরা আত বলবো না, আত আত আত। আত। এই সেম জিনিসটা আমরা যখন এখানে আসব তখন আর তো বলবো না, কি বলবো, আত। এটা খণ্ডোত্তর মতো দাগ দিব, আত। তার মানে ফারুক ভাই, তয়ের তায়ের উপরে যে সাইনটা বা তয়ের উপরে যে সাইনটা ছিল, এটাকে কি বলে, যে ছোট্ট একটা উপরে সাইন? এটাকে আপাতত মনে রাখেন, এটা বলে সুকুন। সুকুন, আচ্ছা। ভাই আমাদের যখন এই যে সুকুন, দাম্মা, ফাত্তা, কাসরা এগুলা কি আলাদা করে একটু দেখাবেন যে কোনটাকে কি বলে? কারণ হ্যাঁ আমরা হ্যাঁ, ওই স্টেজে আসবো, ওটা আমরা আসবো আরো চারটা ক্লাস পরে ইনশাল্লাহ আসবো।
কারণ জবর জেরের সাথে অনেক সময় এটা ইয়ে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা পুরা আলাদা করে আমরা শুধু একটা ক্লাস শুধু জবর করব, একটা ক্লাস শুধু কাজটা করব, আলাদা আলাদা করে করব, টেনশনে কিছু নাই। আর আরেকটা আমি জিনিস ভাই, ওই যে আলিফের উপরে যে জিরোর মতো থাকে এটা যেন কি বলে? আলিফ। এটাও আমরা শিখবো। ওটাকে আলিফই বলে। ওটাকে জিরো থাকার মানে হচ্ছে সাইলেন্ট লেটার। ওই আলিফটার আসলে আমরা কোনো কাজে লাগাবো না, মানে পড়ার সময় ওটাকে আমি আনইউজ ফেলে রাখবো। ওইটা একটা নির্দিষ্ট সময় ব্যবহার হয়, কখন ব্যবহার হয় সেটা আমরা শিখবো একদম কোর্সের শেষের দিকে। শুরুর দিকে আমাদের এটা লাগবে না। অবশ্যই বলি। এই যে এটা জিরো। হামজাতুল ওয়াসলের তুমি কথা এটা বলছেন আপু? না না, হামজাতুল ওয়াসিল হচ্ছে এরকম দেখতে। উনি যেটা বলছেন সেটা হচ্ছে আলিফের উপরে এমনি জিরো থাকে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া কিন্তু হোমওয়ার্কের সময় তো আমরা এটা আলিফই দিব, তাই না? আলিফ দিব, হ্যাঁ। কথা ঠিকই। এটা আলিফ, এটা হামজা, ঠিকই আছে। কিন্তু এই আলিফটা আমরা বেসিক্যালি পড়ার সময় ইউজ করব না, যেহেতু উপরে জিরো আছে। কিন্তু হামজাতুল ওয়াসিল তো আমরা ইউজ করব, বিভিন্ন কারণে ইউজ করতে হয়, যদি শুরু করতে হয় তখন করতে হয়। কিন্তু এটা আমরা ইউজ করব না এই পার্টিকুলার সিচুয়েশনটা, বাট একটা নির্দিষ্ট সময় শুধুমাত্র ইউজ করব। সেইটার একটা স্লাইডই আছে, একদম শেষের দিকে স্লাইডটা পাবেন। এখন এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আপাতত তো আমরা পড়তে পারছি না, আমরা তো জাস্ট অক্ষর চিনি। আমরা এখন দুটোকেই চিনবো। একটা হচ্ছে আলিফ, এটাকে আমরা পাই, আমরা নিচে লিখবো আলিফ। আমরা যদি এরকম কিছু পাই এরকম দেখতে, তখন সেটা নিচে লিখবো এটা হামজা। হামজা। অনেকে আবার এটাকে অনেক কষ্ট করে হামজাতুল ওয়াসেল এরকম করে কষ্ট করে লেখে। দরকার নেই, আপনি জাস্ট ছোট্ট করে হামজা লিখে দেন, আমি বুঝবো। ঠিক আছে? জি কারণ আমার কাছে সবই হামজা। হামজাতুল ওয়াসিল আলাদা বলার দরকার নেই, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। যেমন এই যে এইটা ইয়ার উপরে আলিফ থাকে, অনেকে আবার এটাকে করে কি যে লেখে আমাকে যে এটা হচ্ছে আলিফ মাকসুরা। কোনো দরকার নেই, শুধু একটা আলিফের দাগ দিয়ে দিলে আমি বুঝে যাবো যে এটা আলিফ মাকসুরা। কষ্ট করার দরকার নেই। হ্যাঁ, তা আমার বোঝার জন্য আমি তো বুঝতেই পারি যে আপনি আলিফ বুঝতে পারছেন, মানে গুড, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এইখানে আমরা তা এবং তয়ের ভিতরে, তয়ের চেহারার মধ্যে কোনো সমস্যা নেই, উচ্চারণটা আমি বলে দিলাম। সেটা হচ্ছে এটা হচ্ছে আতো, মুখটা একটু গোল হবে আ তো। কিন্তু একই জিনিস যখন তাতে যাব তখন আমি বলবো আত। হ্যাঁ, আচ্ছা, এটা তো গেল হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে। এই তায়ের চেহারাটা বড় বিদঘুটা। হ্যাঁ, এবং এই তায়ের কিন্তু চেহারাটা নিয়ে অনেকেই কনফিউজ হন। সো এই তায়ের চেহারাটা খুব ভালো করে শিখতে হবে। দেখেন, প্রথমে হচ্ছে এটা হচ্ছে তার আসল চেহারা, মানে অ্যাজ এ হোল এ হচ্ছে তা। কিন্তু এই তা যখন বিগিনিং অফ দ্য ওয়ার্ড মানে হচ্ছে শব্দের শুরুতে দুরকম হতে পারে। একটা হচ্ছে এরকম দুই নোক্তা দিয়ে জাস্ট ডান দিকের সাথে মিলে যাবে, আর একটা হতে পারে এই যে নিচে হা, আমরা আগের দিন শিখেছি হায়ের সাথে যুক্ত হতে পারে। এক্সাম্পলটা যদি নিচে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এই এক্সাম্পলটা, তা, তারপরে এই যে জিম দা, এখানে তায় দুই নোক্তা জিম দা, তার মানে এইটুকু হচ্ছে তা জিদু। হ্যাঁ, আর এইটা দেখেন, এটা শুরুতে কি আছে তা, তারপরে তালি শিন, দুইটা সূচক। তার মানে একই তা, বিগিনিং কিন্তু দুই রকম চেহারা হতে পারে, যেটা অন্য জায়গায় খুব একটা পাওয়া যায় না। এই তা এবং আরো দুই একটা আছে নুন, এরকম কয়েকটাতে থাকে। বাট তাটা যেহেতু আমরা আপাতত শিখছি, তো তাটাই আমাদের কাছে একটু কঠিন মনে হবে। কারণ হচ্ছে যে শুরুতেই এর দুই রকম চেহারা। সাধারণত দুই রকম চেহারা কোথায় পাওয়া যেত? মিডল অফ দা অথবা এন্ডে গিয়ে চারটা চেহারা। দেখেন এন্ডে গিয়ে এই বেটার চারটা চেহারা, তাই না? সাধারণত সাধারণত পাওয়া যায় না, অনেকে দুইটা থাকে বা তিনটা থাকে, এর একেবারে চারটা। আবার এর আবার শুরুতেও দুইটা। ভাই একটু কোশ্চেন ছিল এই যে এখানে হুম, এই যে হায়ার উপরে তাটা একটা আপনার একটা কুইজ ছিল যে কোনটা দিয়ে শুরু করব, কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম অ্যান্সারটার ক্ষেত্রে। আমি কি বলেছিলাম ক্লাসে মনে আছে? না এইটা ভুলে গেছি বা খেয়ে ফেলাইছি। আচ্ছা, আমি বলেছিলাম যে যখন আমরা হাতে লিখি তখন কোনটা আগে লিখি, এই জিনিসটা দেখে কি মনে হচ্ছে। আমি যদি এই জিনিসটা লিখতে চাই তাহলে আমি প্রথমে এরকম করে দিয়ে তারপরে এখানে আসব, তারপরে এখানে যাব, তারপরে এরকম করে গিয়ে এই লিখব। এইটা জিম আর এখানে দুইটা নোক্তা, তাই না? তার মানে আই এম স্টার্টিং ফ্রম হিয়ার। হ্যাঁ তা তার মানে এই এই নোক্তা দুইটা হচ্ছে এই যে স্টার্টিং যে তার, জি তার মানে ওপরে দুই নোক্তা আলা, এটা যেহেতু এরকম করা, তার মানে এটা তা, তার মানে দিস ওয়ান ইজ তা। তাহলে কোন লেটারটা আগে হবে ভাইয়া? তা না? তা, যেহেতু আমরা তা থেকে শুরু করছি, আমাদের লেখাটা তা থেকে, যেটা থেকে লেখা স্টার্ট হবে ওই ওয়ার্ডটাই ওইটা ফার্স্ট আগে ওই হবে। লেটারটি আগে উচ্চারণ করতে হবে। হ্যাঁ,
যদি কিন্তু এখানে এরকম করতাম, ধরেন আপনি একই রকম চেহারা, ধরেন নোক্তাটা এখানে দেওয়া নাই, ধরেন সাপোজ নোক্তাটা আপনার এখানে দেওয়া নেই, নোক্তাটা এইখানে দেওয়া আছে, হুম, তখন কি করতেন? না সেটা কথা। এটা তখন কি ইয়া এইটা হবে? এটা ইয়া ইয়া হয়ে যেত, দিয়ে শুরু হতো আগে। তখন এটা ইয়া হতো। তো তোর শুরুটা কি ইয়াতে হবে এখানে? হ্যাঁ, তখন ইয়া হবে যদি নিচে নিচে দুটো নোক্তা হয়। এমনই ধরনের ছিল মনে হয় কুইজটাতে। তারপরে অনেক খেয়াল করে ইয়ে করতে হবে, একটু খালি একটু এই ডিফারেন্ট। জন্যই আমরা যে হোমওয়ার্কটা যেটা করছি, এইটা যদি আমি করতে থাকি এই কনফিউশন গুলা থাকবে না। আমাদের মধ্যে যারা হোমওয়ার্কটা দেন না, একজন দুজন আছেন, আমি বেড লেগে বলতে পারি তারা ভবিষ্যতে গিয়ে যখন পড়তে যাবে তারা তখন কনফিউজ হবে। কারণ এই যে জিনিসগুলো এটা কিন্তু হুট করে কাটবে না, এটা কোনো মানে রুলস শেখা না যে আমি আপনাকে দুইটা রুলস শিখিয়ে দিলাম, আপনি এখন থেকে পুরো রুলস ঠিক হয়ে যাবে। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট ওয়ে। আমি আপনাকে যে হোমওয়ার্কের প্যাটার্নটা দিয়েছি না, আমার ধারণা আপনি কারোর কাছে এই প্যাটার্নটা পাবেন না, মানে কেউ আপনাকে এইটা করতে দিবে না। কারণ এটা আমি আসলে প্রথমেই কিন্তু আমি এটা বের করি না, আমি প্রথম দিকে আরো জটিল ছিল। আপনি যদি আমার ব্যাচ 1-এর স্টুডেন্টের সাথে কথা বলেন, তারা বলবে যে ভাই আমার হোমওয়ার্ক অনেক ভেজাল ছিল। আমি তাদের কি কি দিতাম জানেন? আমি দেখাই। আমি দিতাম হচ্ছে একটা পেজ দিতাম, একটা পেজ, এই পেজের মধ্যে এই যে জিনিসটা আছে না, এইটা তাকে দিয়ে দিতাম, উপরে উপরে লিখে দিতাম এরকম করে। আমি বলতাম এই তায়ের জন্য পুরো এক পাতা লিখে আনবেন। সে প্রত্যেকটা লিখতো তা 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 তা, আবার মাঝখানে হচ্ছে তা 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 তা, এরকম করে সে পুরো পাতা ভরতো, একটা তায়ের একটা পেজ ভরতো। আমি এভাবে করে তাকে মুখস্থ করাতাম। বা আমি তো এইভাবে প্র্যাকটিস করি, এইটা নাহলে তো ওই ধর থেকে পারি না, বাকি লিখে নি অনেক। হ্যাঁ, আমি দুই পাতা লিখি। প্রত্যেকটা অক্ষর এরকম এক পাতা করে লিখাতাম। হ্যাঁ, তো তারপরে তারা মুখস্থ করতাম। এটা করতে করতে আমি এর পরের ব্যাচে শুরু করলাম হচ্ছে এরকম যে ঠিক আছে, আমি একটা আয়াত দিতাম, দিয়ে বলতাম যে এখানে কয়টা তা আছে খুঁজে বের করেন, কয়টা ইয়া আছে বের করেন, এভাবে করে বের করতে বলতাম। তো সবাই গুনতো, এখানে একটা তা, এখানে দুইটা তা, তিনটা আছে, তারপরে তা হচ্ছে তিনটা আছে, আচ্ছা ইয়া কয়টা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে ইয়া হচ্ছে চারটা, এরকম করে একটা দিত। তো এটা গেল দুইটা। 4 নম্বর ব্যাচে মনে হয় আমাকে একদিন স্টুডেন্ট আমার এসে বললো যে ভাই এটা যখন আপনি দেন আমার অনেক সময় গোনার সময় ভুল হয়ে যায়, আমি গুনতে গিয়ে 3 হয় আমি 4 লিখে ফেলছি। তখন আমি বললাম আচ্ছা তাহলে একটা কাজ করি, আপনি তলায় তলায় লেখেন তো, লিখে কি অবস্থা হয়। তখন সে তলায় তলায় লিখলো। তখন আমি দেখলাম দিস ইজ দ্য বেস্ট ওয়ে। হ্যাঁ, এবং তখন আমি এই আয়াতগুলাকে আলাদা আলাদা করে খুঁজে খুঁজে বের করে বললাম যে ঠিক আছে, আপনি এই আয়াতগুলাতে আপনারা সবাই নিচে ছোট 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 করে লিখবেন। এবং আমার এখানে 22টা পেজ আছে, আপনি যদি 22টা পেজ প্রত্যেকটা অক্ষর খুঁজে 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 লিখতে পারেন, আমি শিওর ইনশাআল্লাহ আপনার অক্ষরে কোনো কনফিউশন থাকবে না। কিন্তু আপনি যদি এখন মানে এটা ভাবে আয় ভাই এটা তা তো আমি জানি তো, হ্যাঁ এটা 2 নোক্তা, না ভাইয়া এতটা সোজা না। আমি আমার প্রথম ক্লাসে একটা কথা বলেছিলাম না, যে আমি যদি কোনো কারণে ইন্টেলেকচুয়ালি ডিজেবল না হই, তাহলে আমাকে কোনো অক্ষর দিয়ে কেউ বলতে পারবে না যে এই অক্ষরটা কি, আমি কনফিউজ, নো, নেভার, ইনশাল্লাহ কোনোদিন হবে না। আমি 100% কনফার্ম, এবং আমার ধারণা এই কনফিডেন্সে অনেকেই কথা বলতে পারবে না। এবং আমি শুধু এই ব্যাপারটাতে মানে কনফিডেন্ট। আমি হয়তো আমার উচ্চারণ হয়তো ভুল হবে, এটা সেটা রুলস ভুল হয়ে যেতে পারে, বাট এই অক্ষর চেনাতে আমার কোনো কনফিউশন নেই। আমি চাই আপনারা সবাই এটা করেন এবং এই লেভেলে কনফিডেন্ট হন। তখনই হতে পারবেন যখন আপনি হোমওয়ার্কটা রিয়েলি দিবেন, এবং আমি যখন আপনাকে কাটাকাটি করে দিব সেটা আপনি খুব ভালো করে দেখবেন যে আরে কেন ভুল হলো, আরে কি ভুল করছিলাম আমি। স্যার কিন্তু এটা আমার একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলেন। দুইটা তায়ের পাশে ক্রস করা, এটা একটু বুঝতে চাচ্ছি। আচ্ছা দেখি আমাদের কোন স্টুডেন্ট এটা বুঝাতে পারেন নাকি, কে বুঝাতে পারবেন? শব্দের লাস্টে আছে। হ্যাঁ, কিন্তু কেন ক্রস দেওয়া মানে কি? ওটা সেপারেট ওয়ার্ড, সেপারেট ওয়ার্ড, লিংক হবে না, ও নিচে একাই আছে। সেপারেট লেটার আর কি, সেপারেট লেটার, নট কানেক্টেড। কানেক্টেড না। হ্যাঁ, সাবা কি উত্তর পেয়ে গেছেন? না আমি ক্লিয়ার না, মানে এটা সব ধরনের তা দেখাচ্ছেন না, তা সব আচ্ছা মানে আমি এখানে একটু বলি, এই যে all types এখানে of তা আর কি। এইটাতে বলতে চাচ্ছে যে একটা শব্দের শেষে এমনও হতে পারে যে এই তাটা তার ডান দিকের কোনো শব্দের সাথে, কোনো অক্ষরের সাথে
কানেক্টেড না, এই সিচুয়েশনটাকে বোঝানোর জন্য সেই এক্স দিয়ে আর কি তার ডান দিকে যত অক্ষর আছে সবগুলাকে রেফার করছে। তার মানে এইখানে যদি দেখি আমি, এখানে এই যে এই যে একটা অক্ষর, এটা একটা অক্ষর, এই তিনটা জা- অক্ষর, জাহারা এই তিনটা অক্ষরের সাথে এই যে তাটা, সে কোনোভাবে কানেক্টেড না, সে দেখো ডিসকানেক্টেড। তো ওকে আলাদাভাবে প্রনাউন্স করতে হবে। আলাদাভাবে প্রোনাউন্স করতে হবে না, আমরা এখনো প্রোনাউন্সিয়েশনে যাই নাই, আমরা এখানে অক্ষর চিনছি, আমরা জাস্ট চিনছি হচ্ছে যে দিস ইজ তা, দ্যাটস হোয়াট উই আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং হিয়ার। আমরা জাস্ট এই স্টেজে যেখানে আমরা আজকে আছি, আজকে 4th ডে, আমরা অক্ষর চিনছি যে এই যে শব্দটার ভিতরে কি কি অক্ষর আছে। আমরা আপাতত যেটুকু পড়েছি সেখান থেকে আমরা এইটাকে চিনতে পারছি, এটা হচ্ছে হা, আর এটাকে চিনতে পারছি আজকে, সেটা হচ্ছে তা। দ্যাটস ইট। এটা উচ্চারণ করতে হবে কি হবে না সেটা তো আমরা আরো 4টা-5টা ক্লাস পরে গিয়ে শিখবো। আজকে পর্যন্ত আমরা শিখছি হচ্ছে অক্ষর বের করছি, তাই না? তুমি তো যেমন অথবা তো এই আমি শব্দটা, ভেবেছি এটা তায়ের গ্রুপে পড়ছে না, মানে তা তো অনেক ধরনেরই লেখা হবে, তা তো ওইভাবে চেনার চেষ্টা, রেকগনিশন করছি, তাই না? তা হ্যাঁ হ্যাঁ, জাস্ট রেকগনাইজ করছি তো যে এটা তা, আই থট দ্যাটস ইট। যে ক্রস দেওয়া মানে এই গ্রুপে নাই। ও আচ্ছা, না 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 না, এই ক্রস মানে হচ্ছে এর আগে ডান দিকে এই যে তা যেটা আছে, এইটা ডান দিকে যা থাকবে সবকে সে এক্স দিয়ে একটা রেফার করছে, যে এখানে যদি এ বি সি ডি যাই থাকুক তার সাথে এই তাটা একটা গ্যাপ রেখেছে। আচ্ছা, এক্স মানে আপনি হচ্ছে মনে হয় এখানে ফরদ ভাই, মনে হয় যেখানে হবে না সেটার এক্সাম্পলটা মনে হয় আলিফে ছিল, যে আলিফ প্রথমে হবে না, তখন একটা জিরো দিয়ে ক্রস দেওয়া ছিল, মানে হলো হচ্ছে নো এন্ট্রি সাইনের মতো একটা। সেটাতে বলছিলেন যে হবে না, কিন্তু এক্স থাকলে মানে হচ্ছে যে তার আগে অন্য এক্স থাকতে মানে হচ্ছে তার ডান দিকে লেটার যাই থাকুক সবগুলাকে আমি এটা ধরে নিচ্ছি যে এখানে কোনো না কোনোটা লেটার আছে, যে কোনো লেটার হতে পারে। আচ্ছা। এখন তায়ের এই চেহারা নিয়ে কারো কনফিউশন না যদি হয়, তাহলে আজকে যে আমি যে কুইজটা ছিল এইটা ছিল, তাই না? আমাদের এই অক্ষরটা মনে আছে? আমরা আজকে যে কুইজটা করলাম, কে যেন ভুল করেছিল? এটা ছিল, হ্যাঁ আমিও ভুল করেছি। আপনার অ্যাসাইনমেন্টও ছিল এটা, ওটা হা হ্যাঁ, দিছিলাম, ভুল এটা ছিল তা হবে। এটা হচ্ছে তা। আজকে সবাই চিনে গেলাম যে এটা হচ্ছে তা। হ্যাঁ, আচ্ছা, এইটার একটা নাম আছে, সেগুলো আমরা পরে শিখবো এটা কি নাম, বাট আপাতত এটাকে আমি তা হিসেবেই চিনি। এটার একটা নাম আছে, সে নামটা আমি এখন বললে আবার কষ্ট হবে মনে রাখতে, দরকার নাই, আপাতত জেনে রাখেন এটা তা। বাট এই পার্টিকুলার চেহারাটার একটা নাম আছে, স্পেশালি নাম আছে, যদিও তা কিন্তু একটু মানে ওই যে আলিফ, যেমন আলিফ মাকসুর একটা নাম আছে না, তো এইটারও একটা এরকম একটা নাম আছে, সে নামটা আজকে বলবো না, আজকে বললেই মাথার মধ্যে ঢুকে যাবে, মাথার মধ্যে ঘুরতে থাকবে, দরকার নেই। ওই সেম এই হার মতন উপরে আবার দুইটা দিয়ে আবার তা হয়ে গেছে গা। হ্যাঁ, গুড। এই তায়ের মতো ওপরে দুইটা নোক্তা, এটা হচ্ছে তা। এটা আপনি যখন হোমওয়ার্ক করবেন তখন এরকম করে লিখবেন, এটা তা, ঠিক আছে? আর যদি এইটা এরকম থাকে তাহলে লিখবেন হচ্ছে হা। তার মানে একই চেহারা, যখন উপরের দুই নোক্তা তখন সেটা তা, এবং যখন সেটা নোক্তা নাই তখন সেটা হা। খেয়াল রেখেন এটা, হ্যাঁ? এবং এটা আমাদের বেশ কাজে লাগবে, বহু জায়গায় পাবেন। এবং আরেকটা জিনিস বলে রাখি, এই যে জিনিসটা এটা ম্যাক্সিমাম শব্দের শেষে হয়, এবং সেই শব্দটা ফিমেল ওয়ার্ড হয়, এটাও একটা বলে রাখলাম। যেমন ধরেন কারোর নাম যদি হয় খাদিজা, আমরা বলি না খাদিজা, আসলে খাদিজা, এই যে হাটা লাস্টে বলি না হা, এটা আসলে কিন্তু ত, কিন্তু এই হাটা যখন আমি থেমে যাই তখন এটা হয়ে যায় খাদিজা। আর যদি এরপরে খাদিজা তুল বলি তখন এই দুইটা নোক্তা লাগাইতে হয়, খাদিজা তুল, তখন এটা তা হয়ে যায়। সো তা এবং হায়ের ভিতরে একটা সম্পর্ক আছে। মোস্ট কেসেসে এই তাটা যেখানে থাকে সেটা হচ্ছে একটা ফিমেল ওয়ার্ড। ঠিক আছে, এইটা জাস্ট জেনে রাখার জন্য যে এই চেহারাটা যেখানে থাকে সেই শব্দটা ফিমেল ওয়ার্ড হয়, তার মানে এই নয় যে কোনো ফিমেল মানুষ হবে। অ্যারাবিকে আমরা প্রত্যেকটা শব্দ আইদার মেল অথবা ফিমেল, হরফ বাদে, ওয়া টোয়া এগুলা বাদে, যে কোনো শব্দ আইদার মেল অথবা ফিমেল। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি বলি হচ্ছে একটা গাড়ি, আমরা তো ইংলিশে বা বাংলাতে গাড়ির তো কোনো মেল ফিমেল নাই, তাই না? জি।
কলম, কলম কি মেল না ফিমেল? অ্যারাবিকে কিন্তু আছে, অ্যারাবিকে ডিফাইন করতে হয় যে কলম আইদার ফিমেল অথবা মেল। একটা বুক, বুক, এ কিতাব, কিতাব আইদার মেল অর ফিমেল। এ কার, কার হচ্ছে সাইয়ারাতু, আইদার মেল অথবা ফিমেল, যে কোনো একটা হবে, দুটোই হতে পারবে না। অতএব যেই শব্দের শেষে আমরা এই জিনিসটা দেখব, এটা জাস্ট একটা আইডিয়ার জন্য বললাম, দ্যাট ইজ এ ফিমেল ওয়ার্ড বা ফেমিনিন ওয়ার্ড। এর বেশি এখন জানার দরকার নেই, জাস্ট এটা একটা এক্সট্রা বললাম। এটা আপনার এই কোর্সের সাথে মোটেই কানেক্টেড না, বাট যদি কখনো দেখেন এই অক্ষরটা এরকম দেখতে হবে, এটা না, আবার এইটা না, এই তাটা, এই দুটা তা যদি কোথাও দেখেন, তখন মনে রাখবেন এই শব্দটা আসলে, এই দেখেন সিত্তাতি, এটা হচ্ছে ফিমেল ওয়ার্ড। জাহারাতিন, এটা ফিমেল ওয়ার্ড। হ্যাঁ, তো এই ত দুটা ডিফারেন্ট দেন এই তা, বাট স্টিল আমরা তাকে যখন হোমওয়ার্ক করব আমরা তখন তাই বলবো। আপনি জাস্ট লিখবেন এরকম দুই নুক্তা দিয়ে, এটা দিয়ে রেফার করবেন। ঠিক আছে। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। তাহলে আমরা ত শিখেছি, তা শিখেছি না? জি। আচ্ছা, এই স্লাইডটা দেখেন, আমরা যখন উচ্চারণ করব, এটা আমরা অলরেডি আলোচনা করেছি, জাস্ট বোঝার জন্য বলছি। দেখেন, আমরা যখন তা বলছি তখন আমাদের একই জায়গায় লাগছে, কিন্তু দেখেন টাচের জায়গাটা একই, সেম, কিন্তু আমার জিভের পজিশনটা ডিফারেন্ট। আমার তা, আমার এই জায়গাটা উঁচু হয়ে আছে। কিন্তু যখন আমি ত বলি তখন জিভটা এরকম মাঝখানে কার্ভ হয়ে পিছনের পাটটা উঁচু হয়ে যায়। দেখেন পিছনের পাটটা এটা নিচে ছিল, কিন্তু এটা পিছনের পাটটা ক্লোজ টু ওপরের দিকে চলে গেছে। জিভটা ত ত, মুখটা গোল হয়েছে, তার মানে জিভটাও গোল হয়েছে ভিতরের দিকে। হ্যাঁ, পার্থক্যটা দেখলেই বুঝতে পারবেন। একটা হচ্ছে তা, মুখ জিভটা জাস্ট নর্মাল একটা কার্ভ, কিন্তু যখনই আমি ত বলছি তখন তটা পিছনের পাটটা ভিতরে ঢুকে যাচ্ছে, ত ত। বা আরেকটা চিনার আছে ত, যেমন রাউন্ড শেপ, মানে ত, মানে হ্যাঁ, ওটা তো মুখের সামনের পাটটা, কিন্তু জিভটা ভিতরে কি হচ্ছে, এটা হচ্ছে জিভ, এটা হচ্ছে টাং, টাংটা নিয়ে কথা বলা হচ্ছে। যখন তা বলছি তখন আমার জিভটা কার্ভ হচ্ছে না, জিভটা জাস্ট নর্মালি তা একরকম আছে। যখন আমি ত বলছি তখন আমার জিভটা পিছনের পাটটা, মানে ভিতরের পাটটা গোল হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। দেখেন এটা নিচে ছিল, এখানে গ্যাপটা দেখেন, এখানে গ্যাপ কত আর এখানে গ্যাপ কত, এখানে গ্যাপ কম, তাই না? তার মানে সে আসলে কার্ভ হয়েছে, এবং এখানে দেখেন একটা কার্ভ হয়েছে। তার মানে আমার ত বলতে গেলে মুখটা একটু কার্ভ করে উপরের দিকে উঠাইতে হবে জিভটা। আচ্ছা, আমরা তাহলে এখন আগের দিনের মতোই আমরা উচ্চারণ করার চেষ্টা করি, সবগুলো অক্ষর, শব্দগুলো একটা একটা করে উচ্চারণ করার চেষ্টা করি। লেফট হ্যান্ড সাইডে আমি শব্দগুলো দিচ্ছি, এটা হচ্ছে তা রিলেটেড, আর এদিকে হচ্ছে ত রিলেটেড। যদিও আমরা এখন উচ্চারণ করছি, অনেক অক্ষর আমরা এখনো চিনি না, বাট আমরা জাস্ট মুখস্থ করার মতো করে অক্ষরগুলো মুখস্থ করি। আমরা শব্দগুলা অলমোস্ট জানি, এরকম শব্দই আমি নিয়ে আসার চেষ্টা করেছি যাতে আমাদের পরিচিত শব্দ। যেমন দেখেন প্রথম শব্দটা হচ্ছে আয়াতুন। আয়াতুন, আমরা এটা মোটামুটি জানি। আমরা যে আয়াত বলি না, আয়াত, হ্যাঁ, আয়াত আয়াত, সেটা হচ্ছে আয়াতুন। আমার সাথে সবাই ট্রাই করতে পারেন, আয়াতুন। আচ্ছা, তারপরেটা দেখেন নাস্তাঈন। দেখেন নাস্তা, তার মানে নাস্তাইন শব্দটা কোথায় আছে? এই শব্দটা সূরা ফাতিহার মধ্যে আছে, তাই না? নাস্তাইন, তার মানে এই তাটা আমাকে মুখটা খুলেই বলতে হবে, নাস্তাইন। আচ্ছা, এটাও আমরা জানি, as-salata। সলাতা মানে হচ্ছে প্রেয়ার, যে নামাজ পড়ি আমরা, সেই সলাত। আমরা অনেকে বলি না সালাত, এটা ভুল, সালাত না, সলাত। আচ্ছা, এটা হচ্ছে জান্নাতিন। আমাদের এখানে দুইজন জান্নাতে আপা আছেন, তাই না? জান্নাতুল, আপনাদের যে জান্নাতুল,
জান্নাতুল, ওই যে তা হয়েছে না, এই তাটা আসলে এই তা, তিন এই যে এই তা, আচ্ছা জান্না সরি, হ্যাঁ, জান্না জান্নাতিন এই তা, সরি আমি ভুল বলছি, এই তা, জান্নাতিনের এই তা, জান্নাতিন। এই তা না, এই তা। ফরাদ ভাই, এখানে কি হুম। জান্নাতিন নাকি জান্নাতিন, মানে কি নয়ের উপরে টানটা থাকবে নাকি নয়ের পরে টানটা হবে? ওই নয়ের সাথে যে আকারটা আছে ওইটা টান হবে, জান্নাতিন। না জান্নাতি। না এখানে একটা আচ্ছা আলিফ আছে। টান হবে আর কি। এক আলিফ টান হবে। এক আলিফ তো পাঁচ আলিফ, এটা পরে শিখবো, আপাতত শুধু অক্ষরগুলা শেখেন, এটা তা, ঠিক আছে? আপনার টান এখন না দিলেও হবে, কোনো ভুল হবে না, আগে আমরা ওই পর্যন্ত যাই, তারপরে আমরা টান টুন শিখে নেব। তখন তো টান বেরোবে না, এখন তো অনেক টান বেরোচ্ছে, তো পরে যখন বলবো যে টান দেন 6 টান, তখন এটা দিতে পারবো না, বলে ভাই আমার তো এই দমের সমস্যা, আমি অনেকদিন কাশির মধ্যে আছি, এইসব শুরু হয়ে যাবে। আর এখন আমি বলতেছি এগুলো নিয়ে মাথা ঘামায় না, এখন তাদের সবার টান দিতে হবে। না, আমি এটা জানি আসলে ওই যে সূরা নাসের কথার জন্য ভাবতেছিলাম, যখন নতে টান দেয়, কিন্তু এখানে হচ্ছে আপনার জান্নাতিন হচ্ছে নয়ের পরে যে যদি টান। না সামনে আলিফ থাকে তখন টান দেয়, এছাড়া টান দিতে পারবে না। আচ্ছা, জান্নাতিন জান্নাত। এটা দেখেন, আল কিতাবু, কিতাব, তার মানে কিতাব শব্দের মধ্যে যে তা, সেটা হচ্ছে এই তা, আল আল কিতাবু। আল তা আল কিতা, হ্যাঁ তা, হ্যাঁ কটা কি আপনি তা। গলার ভিতর থেকে পড়ছেন না? আল যদি শিখে নেই, আল কিতাবু নাকি আল আল কিতাবু? কিতা, আল কিতাব, কিতাব কাফ ক। তো এখন আমরা শিখি নাই, কিন্তু কাফ হচ্ছে ইজি উচ্চারণ, কা, আল কিতাবু। আল কিতাবু আল কিতাব এইটা সুন্দর বুঝা তা। আল কিতাব। তার মানে এই সাইডটা ইজি, তা, ঠিক আছে? আমরা আসি ত সাইডে আসি, আসরাত, আসরাত, আচ্ছা, সিরাত মুস্তাকিম, সিরাত। আচ্ছা, এখানে আমি যেহেতু এই সদের উচ্চারণ এখনো শেখাই নাই, বা সদের সাথে কাসরা হলে বা জের হলে কি উচ্চারণ হয় সেটা আমি শেখাই নাই, সো আমি এখানে ভুল ধরবো না, কারণ এটার একটা উচ্চারণের চেঞ্জ আছে, সেটা নিয়ে আমি আলোচনাও করবো না, কিন্তু আপাতত তটা শেখেন, তটা, কারণ এই দুটো আমরা এখনো শিখি নাই। হ্যাঁ, তা আমি যেটা পড়ছি সেটা আপনার না হলেও অসুবিধা নাই, কিন্তু ত এরটা খেয়াল রাখেন যে ততে আমরা তা বলবো না। হ্যাঁ, সি সৈরত, ত, ত, ঠিক আছে, ত। তার মানে আমরা যে সিরাতুল মুস্তাকিম বলি, ওখানে সিরাতাল না, সিরাত। হ্যাঁ হ্যাঁ সরি ফরহাদ ভাই, তোর উপরে যে কাসরা আছে ওইটার কোনো ইয়া হচ্ছে না, কোনো সাউন্ডে চেঞ্জ হচ্ছে না? এইটা জবর, হ্যাঁ হ্যাঁ, এইগুলা এটাকে বলে হচ্ছে হেভি লেটার, লাইট লেটার। মনে আছে আমি একদিন বলেছিলাম হেভি লেটার, লাইট লেটার? তো হেভি, এটা ত হচ্ছে ওয়ান অফ দ্য হেভি লেটার। আচ্ছা, তাইলে ওইটার হবে না, এই জন্য ওটা তখন আর আ উচ্চারণটা হবে না। হ্যাঁ, সব পেশ থাকতো। সো এটা ত। আচ্ছা, এইটা দেখেন, পাতরনি, 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 ফাতরনি, ফাতরনি, আচ্ছা, এইখানে দেখেন, এই যে এখানে কিন্তু তয়ের উপরে শকুন আছে, তো শকুন আমরা যদিও শিখি নাই, বাট আমি এটা পড়ে দিচ্ছি কি হবে দেখেন। আমি কি বলেছিলাম যে এইটাতে যখন শকুন থাকে তখন কি হয়, আত নাকি আতো, কোনটা? আতো, তাই না? মুখটা গোল হয়ে যাবে। কিন্তু এখানে যদি এই ত না হয়, যদি এরকম ত হতো, তখন কি বলতাম? আত, আত, আত। হ্যাঁ, যেহেতু এটা এই ত, তাহলে আমরা বলবো হচ্ছে আতো আমাহু, আতো আমাহু, আইন, আতো আমাহু,
আতো তু আমাহু আত আমা আতো আমাহু আতো আমাহু জিনাত আপা বলেন তো এটা কি হবে? আমি পড়ে দিই, হ্যাঁ? আতো আতো আমাহু। আতো আমাহু গুড। শারমিন আপা বলেন তো আতো আমাহু। আতো আমাহু আচ্ছা, আজিজ ভাই বলেন। আত আমাহু আচ্ছা, কাবির লালন বলো। মাহফুজা আপা বলেন তো। আতো আমাহু হুম, ঠিক আছে। আচ্ছা, এইখানে এই নিচেরটা আমি পড়ে দিচ্ছি। এটা কেন হলো এটা এখন জিজ্ঞেস করতে চাই না, আমি জাস্ট বলি সেটা হচ্ছে হবে ইস্তফা। এটা ই হবে, হ্যাঁ, যদি এখানে হারাকাটা দেওয়া নাই। ইস্তফা। ইস্তফা 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 কেন এটা আস্তফা হলো না, কেন উস্তফা হলো না, কেন ইস্তফা হলো, সেটা সেটা এখন বোঝার দরকার নেই। আপাতত শুধু এইটা বোঝেন, যেহেতু আমি মুখস্থ করতে বলছি, সেটা হচ্ছে ইস্তফা। ইস্তফা ইস্তফা Stofa, stofa. ইস্তফা আচ্ছা ইস্তফা ইস্তফা আচ্ছা, তাহলে আমরা দুইটা অক্ষর শিখে ফেলেছি, সেটা হচ্ছে তা এবং ত, তাই না? বাকি আছে মাঝখান থেকে দা। এই দাটা আমরা সবাই পারি, আমাদের বাংলা ভাষায় এটা আছে, ইংলিশেও আছে, এটা আমরা সবাই পারি। সেটা হচ্ছে দা। দা দা হচ্ছে দাদার দা। আমরা যে দাদা বলি, এই দাদার দা, ঠিক আছে? দাদা, দা, দা। এখানে যেটা বলতে চাচ্ছে যে দা এবং তা একই জায়গা থেকে উচ্চারণ হয়, কিন্তু উচ্চারণটার বেলায় একটাতে একটা মানে তা তা আর দা দা দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, যদিও একই জায়গা থেকে উচ্চারণ দা হয়। দা 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 দুটোই ওপেন মাউথ। দেখেন এখানে লেখা আছে ওপেন মাউথ। দাও একই ওপেন মাউথ, তাও ওপেন মাউথ। রাউন্ড মাউথ শুধু একটাই, সেটা হচ্ছে ত। ত। এই একই জায়গা থেকে তিনটা অক্ষরের মধ্যে দুইটা ওপেন মাউথ, একটা হচ্ছে রাউন্ড মাউথ। এই দুটাই ওপেন মাউথ, কিন্তু দুটা উচ্চারণে সামান্য পার্থক্য হবে। যদিও আমি বলছি আমার জিভ এবং দাঁত একই জায়গায় লাগছে, আবার দুটাই ওপেন মাউথ, তার মানে তো একই উচ্চারণ হওয়ার কথা, তাই না? কিন্তু সামান্য পরিবর্তন হবে। সেই সামান্য পরিবর্তনটার মধ্যে এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে এই দাটা যখন উচ্চারণ হয় তখন একটা ভয়েস, একটা সাউন্ডটা, একটা ভাষা দা 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 একটা একটা ভ ভ ভ ভ টাইপের আওয়াজ বেরোয়। আর যখন তা উচ্চারণ করি তখন একদম প্রমিনেন্টলি তাটা লাগে, কিন্তু বাতাসটা মানে একটা সাউন্ডের মতো বের হয়। হ্যাঁ, এই পার্থক্যটা, সামান্য পার্থক্য। আমাদের জন্য এটা খুব একটা কঠিন না, কারণ দা এবং তা দুটো আমরা পারি উচ্চারণ করতে। একটু ভাইব্রেট হবে না? হ্যাঁ, দাতে একটু ভাইব্রেট হয়। আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন এই জিনিসটা পড়তে যাব তখন আমরা দায়ের সাউন্ডটা আরো বুঝতে পারবো। যেমন আমরা এর আগে পড়েছিলাম কি এখানে তা দিয়ে পড়লে কি হয়, আত আত and আতো, আত and আতো। আর এই দা দা যখন আসবে তখন হয়ে যাবে আদ আদ আদ, একটু একটা কেমন যেন ভাইব্রেশন, আদ আদ। যেমন ধরেন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আহাদ, মনে হবে যেন একটা ধাক্কা খাচ্ছে। আহাদ আহাদ। সমাদ সমাদ, হ্যাঁ আমরা সমাদ বলি না, সমাদ বললে হবে না। দালের ব্যাপারটাই হচ্ছে একটু একটু বাউন্স টাইপের খেয়ে এরকম চেপে ধরবে। সামাদ, হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ আহাদ, এরকম একটা হালকা টাচ খাবে। দেখি আমরা এই কুল হুয়াল্লাহু আহাদ এটা কে কে বলতে পারেন, একটু ট্রাই করে দেখি। সাদিয়া মঈন আপা বলেন তো। আহাদ আহাদ বাউন্স হলো না, আহাদ
أحد গুড। أحد আজিজ ভাই বলেন তো আহাদ। আহাদ গুড। সঞ্জিদা। أحد গুড। তাসিন। أحد গুড। সাবাহ। أحد গুড। সাইফুল ভাই। আহাদ তিন নম্বর মনে হয়। আপনারটা একটু বেশি মানে হয়ে গেছে, মনে হচ্ছে ওখানে দুইটা দা আছে, দুইটা দা নেই, দা একটাই, হালকা একটু একটু হালকা বাউন্স আবার করেন আহাদ। আহাদ হ্যাঁ গুড। মানে আপনার মুখটা বেশি খুলে বাতাস বের করে ফেললে তখন আবার দুইটা দুইটা দা মনে হবে, একটা দাই কিন্তু একটু কেমন যেন ধরে রাখতে হবে, ধাক্কা দেওয়ার মতো একটা এরকম আহাদ আহাদ। আহাদ হ্যাঁ গুড। শারমিন আপা। আহাদ। أحد গুড গুড। আচ্ছা আমরা দেখেন দালের ক্ষেত্রে, ভাইয়া আমি বলি নেই, আমি হ্যাঁ। বাদ আছি। হ্যাঁ বলেন। আহাদ হ্যাঁ গুড গুড, ভালো হয়েছে, সুন্দর। এটা মোটামুটি আমরা সোজা, আমরা নেক্সট ক্লাসটা কেউ যেন মিস না করি, এই আমরা যে তিনটা নেক্সট ওয়ার্ড ক্লাসটা। ঠিক না? ফরাদ ভাই আপনি না না তো ওই শোনো। যে না না এই তিনটা এর আগে তা আর দার ওর যে ডিফারেন্সটা আবার মাউথের ইয়াটা ওইটা আবার একটু এক্সপ্লেন করেন তো। أحد এইখানে যেটা আছে এটা, হ্যাঁ যে ভয়েসের যে ডিফারেন্সটা أحد أحد আচ্ছা এইটা এটা আপনি বুঝতে পারবেন, এটা আপনি বুঝতে পারবেন হচ্ছে যখন আপনি মানে এই জিনিসটা দেখবেন যে আমরা এখানে কি করছি, আমরা এখানে হচ্ছে যে আপনার সাউন্ডটা কিন্তু একটা দালের ক্ষেত্রে এসে একটা ধাক্কা খাচ্ছে, তাই না? যেটা তায়ের ক্ষেত্রে কিন্তু ধাক্কা খেয়ে বাউন্স খেয়ে বের হয়ে যাচ্ছে, যেমন আত আত ইজি, হ্যাঁ। কিন্তু দালের ক্ষেত্রে এসে আদ 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 এরকম একটা একটা বাউন্সি টাইপের, যেমন ধরেন একটা বল যদি আপনি মনে করেন ওয়ালের মধ্যে মারেন তখন দম করে বাড়ি খেয়ে ফিরে আসে, কিন্তু আপনি যদি বল যদি একটা ফোমের মধ্যে মারেন তখন কি হয়, বলটা ফোমটার মধ্যে একটু ঢোকে না? হ্যাঁ এই দুটাই হচ্ছে ডিফারেন্স। তো আপনি যখন সব অক্ষরটা বের হচ্ছে তখন তায়ের ক্ষেত্রে দেখেন ধাপ করে বের হয়ে যাচ্ছে, কোন রকমের ভয়েস নিচ্ছে না, সে একটা জাস্ট বাড়ি খাচ্ছে, বের হয়ে যাচ্ছে তা তা তা। দা যখন বলছি তখন একটা দা 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 দা, একটা একটা ভয়েস, একটা একটা ভাইব্রেশন টাইপের আওয়াজ বের হচ্ছে, দা 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 দা। আর তা বললে তা তা তা, মানে সে আওয়াজটা বের হচ্ছে না, আওয়াজ ছাড়াই ঠাস করে বের হয়ে যাচ্ছে। এই পার্থক্য, একটু স্লো বেরোচ্ছে, একটা একটু বাউন্স খেয়ে বেরোচ্ছে, এইটুকু পার্থক্য, বাট একই জায়গায় টাচ করছে। জিভের জিভের পার্টটাও অলমোস্ট সেম, জিভ যখন এরকম এটা অলমোস্ট সেম, খুব একটা পার্থক্য নাই, কিন্তু পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে। এই জায়গাটা থেকে দেখেন এই সাউন্ডটা বের করছে একটু দা 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 এরকম, আর তায়ের ক্ষেত্রে জাস্ট তা তা, এইটুকু পার্থক্য হালকা। ফরদ ভাই আমার একটা কনফিউশন ছিল। আপনার ওই যে দাঁতের যে ছবিটা দেওয়া আছে না, ওখানে যে মানে ডালটা যেভাবে করে যে সাইডটা দেওয়া আছে, এটা যদি কোনো ওয়ার্ডের মধ্যে ছোট হিসেবে থাকে তাহলে কি এটা ইয়া হয়ে যাবে ছোট করে থাকলে? তাহলে দুটা নোক্তা না লাগবে না না, এইরকম ছোট সাইনে আমরা ইয়া দিছি না অ্যাসাইনমেন্টে, সেইটা সেটা হ্যাঁ বুঝতে পারছি, সেটা এত বড় না, বা সেটা অনেক ছোট, অনেক ছোট হলে কিন্তু সেটা একই রকম আকারটা, না অনেকটা একই রকম, রাইট? অনেকটা না, অনেকটা এরকম থাকে, মানে একটু কেমন যেন। কিছুটা ইয়ে আছে, কোনো আঁকা বাঁকা আছে এখানে একটু চিত্র। হ্যাঁ একটু দাঁড়ান আমি আঁকা দেখি আছে, আঁকা আছে। দাঁড়ান দেখি কোথাও একটা একটা বের ছিল করি আমি তো, একটা হোমওয়ার্কে ছিল। আচ্ছা আমি আনছি, ছোট্ট একদম করে একটা ফার্স্টের ছিল, দিকে ওটা ছিল ইয়া। এ কোথাও ভাইয়া একটা আছে। 8 নাম্বার পেজে আমাদের হোমওয়ার্কে ছিল লাস্ট লাইন। লাস্ট লাইনে আচ্ছা আমি আমি দেখি এখানে পাওয়া যায়নি, এটা পড়তে পড়তে যাই, কিন্তু আমি যেটা বলে রাখি সেটা হচ্ছে যে ওইটা আরো ছোট, এত বড় না। এই যে এখানে যে দা দেখতে পাচ্ছেন এর থেকেও বেশ ছোট, এবং ছোট্ট করে লেখা যায়, এরকম এরকম এটা থাকে, এরকম এটা থাকে। ওটা খুঁজে পেতে একটু কষ্ট হয়। ভাইয়া ওইটা হচ্ছে দায়ের যে সাউন্ড আমরা দা যেটা করতেছে ওইটার মিরর ভার্সন যেটা সেরকম, বাট খুবই ছোট থাকবে, খুবই ছোট, খুবই ছোট। আমি আমি নিয়ে আসবো, একটু পরে নিয়ে আসবো। 15 নাম্বার পেজে ওখানে লেখা আছে ইয়া ক্যান বি ফাউন্ড ইন দিস ওয়ে। আচ্ছা দাঁড়ান, এটা জাস্ট আমার কনফিউশন, আমি জানি না অন্যদেরকে কনফিউজ করে দিলাম কিনা। আমার না সমস্যা নাই। 15 নাম্বার পেজে এই যে এইরকম দেখেন, এটা চেহারাটা উল্টা দিকে, আপনি যেটা বলছিলেন সেটা না, হুম দা হচ্ছে এরকম, আর আপনি এটা যেটা বলছেন এটা অনেকটা এরকম। একটু ঢেউ দাও উপরে, এটা না না, ঢেউটা উল্টা দিকে দেখেন, দাটা হ্যাঁ, হচ্ছে উল্টা দিকে। এই দিকে আর এটা উল্টা দিকে,
এই ও যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার। ওটা আসলে হ্যাঁ বুঝতে পারছি, এটা অনেকটা লেক্সাস সাইনের। হুম। আচ্ছা, তাহলে আমরা দা শেষ করে ফেলেছি। এই যে দা। আচ্ছা, এইটা শেষ হলে আমরা জাস্ট অক্ষরের চেনাটার জন্য একটু দেখে নিই। এই দাটা খুব ইজি, আমরা মোটামুটি চিনি, শুধু মনে রাখতে হবে যে দা দুই রকম হতে পারে। এই যে একটু আগে যেরকম বললাম এক্স, তার মানে হচ্ছে দাটা একা হতে পারে, এই শব্দের সাথে আলাদা করে যুক্ত হতে পারে, কারোর সাথে না জুড়ে। আবার এখানেও এরকমও হতে পারে যে সে এই যে আগের অক্ষরটা যেমন বা এর সাথে সে জুড়ে গেছে, অতএব জুড়ে যেতে পারে অথবা আলাদা থাকতে পারে, বাট সে শব্দের শেষে দুই রকমের চেহারাই হতে পারে। একটা হচ্ছে যে সে জুড়ে যেতে পারে অথবা না জুড়েও থাকতে পারে, বাট সে তারপরেও পার্ট অফ দ্য ওয়ার্ড। আর শুরুতে যদি হয় তখনও সেম ভাবে, যদি শব্দের শুরুতে হয় সে কোনোভাবেই এই সাইডটা কারোর সাথে সে মিলতে পারবে না, এখানে সে গ্যাপ রাখবেই যদি সে শব্দের শুরুতে হয়। ইভেন শব্দের মাঝখানেও যদি হয়, দা কখনোই তার লেফট সাইডে মিলতে পারে না। এই জিনিসটা মাথায় রেখেন। অনেকে এই দাটা অনেকে রয়ের সাথে আবার কনফিউজ করে ফেলে, এইটা নিয়ে আমি একটু বলে রাখি। যেমন একে তো হচ্ছে শব্দের মাঝখানে হলে অনেকে এটাকে মানে দাল না ভেবে অন্য কিছু ভাবে, এটা একটা ভুল। বাট আপনি মনে রাখবেন যে দাল আর এটা এই লেফট সাইডে সে কখনোই কানেক্ট হতে পারে না, তার লেফটে। আর রাইটে যদি কখনো কখনো কানেক্ট হয়, কখনো কখনো কানেক্ট হয় না, ডিপেন্ড করে তার আগের অক্ষরটা কি আছে। যেমন এখানে তার দেখেন, এখানে দেখেন তার আগের অক্ষরটা মানে এইটা দা, তার আগের অক্ষরটাও দা। তো এই জন্য দা দায়ে তো এরা কখনো এই সাইড থেকে মিলবে না, এই জন্য সে রাইট সাইড থেকে কিছু পায় নাই। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন বায়ের সাথে সে কানেক্ট হয়েছে, সে যেহেতু বায়ের সাথে কানেক্টিভিটি পেয়ে গেছে সে জুড়ে গেছে, কিন্তু এখানে সে পায় নাই, এখানে সে গ্যাপ রেখেছে। দুটোই কিন্তু একই জিনিস, যে শব্দের শেষে দা এসছে। শব্দের শেষে সে যেভাবেই আসুক, কানেক্টও হতে পারে, নন কানেক্টেডও হতে পারে। বাট যেটা কনফিউশন সবাই করেন সেটা হচ্ছে র বলে একটা অক্ষর আছে যেটা আমরা এখনো শিখি নাই, সেই র এবং দকে মিলিয়ে ফেলে। যেমন ধরেন এই অক্ষরটা যদি আমি এখানে আপনাকে দিতাম, এই শব্দটা আমি যদি বলতাম যে এখানে দা বের করেন, তখন আপনি এখানে একটা দা বলবেন, এখানে একটা দা বলবেন, অনেকে এইটাকেও দা বলে বসে। হ্যাঁ, এই যে ইয়ার পরে যেটা আছে এটা কি দা? রটা আচ্ছা, অনেকটা চাঁদের এইটা মতো। হ্যাঁ, এখন এইটা বোঝার জন্য আমি যেটা বুঝি সেটা আমি দেখি, আমি কোরআন খুলে একটু দেখাই, তাহলে একটু ভালো করে বুঝাতে পারবো। রড একটু লম্বা হয় না, একটু চিকনে লম্বা হয়? বিভিন্ন ফন্টে বিভিন্ন রকমের হয়, বাট আমি একটু আপনাদের দেখাই, তাহলে তাহলে কনফিউশনটা ক্লিয়ার হবে। গটা আমি যে একটু রাউন্ড শেপ হয় আর কি। আমি যে কোনো একটা আমি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমি ধরেন এই আয়াতটা, তাই জানি না কতটা বড় দেখতে পাচ্ছেন, আমি আচ্ছা একটু বড় করে দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা এখন আমি যেটা করব, আমি যেটা সবসময় করি সবাইকে বলি, যেমন ধরেন এইখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই যেমন এখানে একটা অক্ষর আছে তাই না, আবার দেখেন এখানে একটা অক্ষর আছে, আবার আপনি ধরেন এখানেও একটা অক্ষর আছে তাই না, এর আগে একটা আছে। পাশাপাশি আছে, তার আগে একটা হ্যাঁ আছে। হ্যাঁ, এইটা হ্যাঁ এই যে এটা দ না, বাট ঠিক আছে, এটা কাছাকাছি আরেকটা ভাইয়া অক্ষর। এইটা না তো, ওই যে হায়ের সাথে একটা। এখানে একটা আছে, আচ্ছা হা কোথায় গেল, হায়ের সাথে মিডলে এই যে হ্যাঁ ভাইয়া। আচ্ছা হ্যাঁ 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 এখানে। আচ্ছা, এই যে এই অক্ষরগুলাকে অনেকেই যে এইটা একটা এই যে এটা, অক্ষরগুলাকে হ্যাঁ অনেকে একভাবে ভেবে ফেলে। হ্যাঁ, তো চোখের ভুল হতে পারে, জানার ভুল হতে পারে। এই যে আজকে আমি এত আলোচনা করছি তারপরেও অনেকে ভুল করবে, কারণ হচ্ছে অনেকে ভিডিও দেখে না। আপনারা একটু আমি বলবো যে আপনি এই ভিডিওটা থ্রু আউট দ্য উইকে আরো 2-1 বার দেখেন, তাহলে অনেক কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা সুযোগ যেটা সবচেয়ে ইজি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড, সেটা আমি যেটা সবাইকে বলি সেটা হচ্ছে এরকম করে দাগ দিয়ে নিবেন, মানে মনে মনে দাগ দিবেন। মনে রাখবেন এই দাগের নিচের পার্টে যদি বডির অর্ধেকের বেশি হয় তাহলে সেটা র, আর দাগের উপরে যদি যায় সেটা আইদার দা অথবা দা এই গোত্রীয়। তার মানে এই দা এবং র এরকম হয়, একটা থাকে হচ্ছে লাইনের উপরে, একটা থাকে হচ্ছে লাইনের উপরে একটু যায় কিন্তু বাকিটা থাকে নিচে। একটা দা আছে, রাইট? বেস লাইন
একটা হ্যাঁ, কিন্তু কদিন পরে আপনি যা যখন আরো অনেকগুলো শিখে যাবেন তখন আপনার এই যেমন নেক্সট ক্লাসে গেলে আপনি এটার সাথে এটাকে আরেকটা অক্ষর আছে যা যা জায়ের সাথে দা মিলিয়ে না ফেলবেন। একটা দ না হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মনে রাখবেন যে এই যে একটা গোত্রীয় দা এবং এই দা, এরা একটা, আর একটা হচ্ছে র, আর একটা হচ্ছে যা। হ্যাঁ, এটা মনে রাখার একটাই উপায় হচ্ছে এই দুটা হচ্ছে লাইনের উপরে পড়ে আর এই দুটা হচ্ছে লাইনের নিচে পড়ে। আচ্ছা এই দুটা হচ্ছে লাইনের মানে অল্প একটু উপরে নেয়, বাকিটা নিচে চলে যায়। যেমন যদি এই লাইনটা একটু যেমন টানলাম, এভাবে এভাবে করে মনে মনে একটা লাইন টেনে নেবেন, ঠিক আছে? টেনে নিলে আপনি দেখতে পারবেন এই যেমন এইটা দেখেন, এটা তার মানে দা না, কারণটা কি এটা নিচে চলে গেছে, এটাও নিচে চলে গেছে, তার মানে দা না। আর এই নোকতাটা ধরেন এখানে নাই, ধরেন এইটা নাই, তাহলে মানে এটা দা, কারণ এটা উপরে, এটা উপরে, এটা দা, এটা উপরে, এটা দা। ঠিক আছে, এই কনসেপ্টটা মাথায় রাখবেন যে যদি অক্ষরগুলাকে আমি এরকম মাঝখান থেকে ফেরে নিতে পারি একটা দাগ দিয়ে, ওপরে যেতে থাকবে সেটা দা, নিচে থাকলে রা। যদি নোক্তা হয় তাহলে ওপরে হবে যা, নিচে থাকলে হবে যা। এইভাবে করে ভাগ করবেন, তাহলে আর কখনো ভুল হবে না। আপনি শুধু দেখবেন যে আপনার ওই মিডল দাগের উপরে আছে নাকি নিচে আছে। এই কনসেপ্টে যদি আপনি দেখেন, আপনি যে কোনো আয়াতে যান, দেখেন আমি আরো আরো আয়াত বের করি। যেমন ধরেন এই দেখেন, এই দেখেন কনফিউশন গুলা কেন আসে, হোমওয়ার্ক গুলা কেন আমি করতে বলি, না করলে কি ভুলটা হবে, এইখানে ভুলটা হবে। এই দেখেন, এই যে এইটা হচ্ছে দা, তাই না? এইটা দা, তাই তো? এটা দা জি এটা দা, না এইটা রা র র, র এইটা র। আচ্ছা, এই দেখেন এইটা কি, এটা এই যে যা এটা এটা তো এটা যা যা। যা আমরা এখনো শিখি নাই, শিখবো, বাট এটা কিন্তু যা, এটা কিন্তু কোনোভাবে এই গোত্রীয় কিছু না। না না হ্যাঁ, কারণটা কি, এই দাগটা দেন, দাগটা দিলে বুঝতে পারবেন। এই দেখেন এই দাগের নিচে এটা, হ্যাঁ তাই না? আমি যদি এইভাবে করে দাগ দিতাম তাহলে এর নিচে, ঠিক আছে? এটা হচ্ছে বোঝার একটা বুদ্ধি যে আমার দাগের উপরে আছে না নিচে আছে। এটা শুধু এই অক্ষর না, অনেক অক্ষরে এই জিনিসটা হবে। যেমন ধরেন এই যে দুই নোক্তা আছে না, দুই নোক্তা যদি উপরে থাকে একটা, নিচে থাকলে একটা, কিরকম হ্যাঁ দাগ? এরকম অনেক জায়গায় এই প্রবলেমটা আপনি পাবেন। তা আপাতত এই যে মাঝখান দিয়ে দাগ দেওয়াটা, এটা একটা ইমাজিনারি আপনারা দেওয়া শেখেন। আয়াত দেখলে বুঝবেন যে দাগের উপরে আছে না নিচে আছে, সেই অনুযায়ী অক্ষর চিনবেন। আমরা কিন্তু অক্ষর চেনে অনেক সময় নিচ্ছি, এটার এটার অনেক কারণ আছে, এটা এটা পরে বুঝতে পারবেন। যারা এখন এই অক্ষর চেনাতে সময় দিচ্ছেন এবং উচ্চারণের সময় দিচ্ছেন, তারা আলটিমেটলি ভালো পড়তে পারবেন। আর যারা এখন আপনি এই অক্ষর চেনাতে একটু আর ঠিক আছে এটা আমি পারি, এটা বুঝবো, এটা হয়ে যাবে, তারা পরে গিয়ে প্রত্যেকবার ভুল করবেন। আমি বলবো এটা তো তা, আপনি এটা কি বললেন, ও আচ্ছা হ্যাঁ ভাই তা, এই চলতে থাকবে। সো প্লিজ এখন হোমওয়ার্কটা যখন করবেন, আপনি ভালো করে শিওর হবেন যে এটা এইটা। ভুল হলে আবার খুলে দেখবেন কেন ভুল হলো। দরকারে আমাকে ফোন করবেন যে ভাই এটা আপনি কেন ভুল দিলেন, আমি তো বুঝতে পারলাম না, আমি তো আপনার এখানে দেখেছিলাম এটা তা। আই এম হ্যাপি টু ডিসকাস, বাট ডোন্ট টেক ইট ভেরি লাইটলি, তাহলে পরে ভুগবেন। ঠিক আছে? তবে আজকের ক্লাসটা খুব ইজি, দ্য নেক্সট ক্লাস উইল বি ডিফিকাল্ট। এই যে তিনটা অক্ষর, এই তিনটা অক্ষর আপনারা কেউ আগে শেখেন নাই। দুই একজন যারা অলরেডি শিখেছে, ধরলাম তাসিন মনে হয় শিখেছে কারো কাছে, ও বাদে আমার ধারণা কেউই এই তিনটা অক্ষর আগে যারা বাংলাদেশে শিখেছেন তারা এটা বলতে পারেন না। অতএব নেক্সট ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট তিনটা অক্ষর শিখব, এবং নেক্সট ক্লাসে যখন শিখব তখন আমরা এইটা জানবো ইনশাল্লাহ যে এর পরবর্তীতে আমরা আর কখনো এটাকে ভুল উচ্চারণ করব না। এই তিনটা অক্ষরই আমার ধারণা, আমি যদি এখন ক্লাসে সবাইকে জিজ্ঞেস করি, 95% মানুষ ভুল উচ্চারণ করবে। এবং এটা এটা আমি জানি, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, আমি জানি সবাই ভুল করবে, এবং সেই জন্যই তারা এই ক্লাসে এসছে যে এই প্রবলেমটা ঠিক করতে। অতএব নেক্সট ক্লাসটা আমি যদি সুস্থ থাকি, আপনারা যদি সুস্থ থাকেন, অবশ্যই অবশ্যই ক্লাসটা করবেন, কারণ এই তিনটা অক্ষর আমাদেরকে ঠিক করতে হবে এবং ভেরি ইম্পর্টেন্ট তিনটা অক্ষর।
এবং আমরা হর হামেশা এটা ভুল করি। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসের আগে আর কোনো কোশ্চেন আছে ক্লাস রিলেটেড বা কোনো কিছু পড়লাম আজকে সারাদিনে যেটা আরেকবার বোঝানো উচিত? অনেকেই কিন্তু কথা বলছে না, দুই একজন কথা বলেন আর বাকিরা চুপচাপ। তারা কি অন্য কাজে ব্যস্ত থাকেন কিনা আমি জানি না, কিন্তু আই এম হ্যাপি টু গিভ ইউ অ্যান্সার। স্যার আজকে রিভিউটা করে দেন, মানে জাস্ট রিভিশন। আচ্ছা, রিভিউ করব। তার আগে আর আমি কারো কোনো কি কোশ্চেন বলতে আছে? পারি মানে কি শিখলাম হ্যাঁ, আমি সেটা জিজ্ঞেস হচ্ছে করবো, সেটা জিজ্ঞেস করছি আমি। তার আগে যে জিজ্ঞেস করছি, কারোর কি কোনো কোশ্চেন আছে কোনো একটা পার্টে যে আমি ক্লিয়ার না, আর একবার একটু ভাইয়া বোঝান। একটা কোশ্চেন ছিল কুইজে ভাইয়া, আচ্ছা, যেটা আমরা নাম্বার লাইভ কুইজ করলাম সেটা? না না ভাইয়া, আগে যেটা আমাদের হোমওয়ার্ক কুইজ ছিল, 10 আচ্ছা কোশ্চেন ছিল যেখানে। আচ্ছা, ঠিক আছে, একটু দেখি কুইজ কি ছিল আমাদের। আমাদের কুইজ ছিল হচ্ছে ডে 2, তাই তো? জি ভাইয়া। Number 8 কোশ্চেনটা, when a small alif is written directly on the top of the letter হুম like ya When a wow, small alif is written directly on the top of the letter like ya or wow, how is it treated? মানে এই আলিফটা যখন ইয়া এবং ওয়াও যে কোনো একটার উপরে যদি বসে তখন সেটাকে আমরা কিভাবে ট্রিট করি? আলিফ। আলিফ। আপনার কোন কোশ্চেনটা মনে হচ্ছে যে ভুল? আমার মনে হচ্ছে যে আপনি কোনটা দিয়েছিলেন? ডবল সাউন্ড হবে, কেননা এখানে পুরা সাউন্ডটা যদি আমি দিতে যাই এখানে হলো ওয়ালা, তো আমি তো আমি এখানে সেটা কাউন্ট আমি তো করেছি এখানে এখানে। আপনাকে তো সাউন্ড পড়তে বলে না, এটাকে আপনাকে জাস্ট বলছে যে স্মল আলিফ ইজ রিটেন ডাইরেক্টলি অন দ্য টপ অফ ইট। তার মানে এই আলিফটা এই ইয়া অথবা ওয়াওয়ের উপরে যদি থাকে জি তখন হাউ ইজ ইট ট্রিটেড। এখানে প্রথমটা বলছে হচ্ছে বটম লেটার ইজ ইগনোরড, তার মানে এই যে আলিফের নিচে যে ইয়া আছে এটা ইগনোরড, এটা একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার হচ্ছে বোথ লেটার আর ইউজ টুগেদার, তার মানে আলিফ এবং ইয়া দুটোই ইউজ হবে। আরেকটা কোশ্চেন হচ্ছে যে স্মল আলিফ ইজ ইগনোরড, মানে আলিফটাকে বাদ দিয়ে দিবে। তারপর একটা বলছে হচ্ছে ইয়া অর ওয়াও ইজ প্রোনাউন্স উইথ এ ডাবল সাউন্ড। আপনার কোনটা মনে হচ্ছে? না, এখন বুঝতে পারছি দ্য বটম লেটার ইজ ইগনোর হবে। হ্যাঁ, তার মানে নিচে যে ইয়া আছে সেটাকে আমরা কাউন্ট করব না, এটাই আমরা শিখেছিলাম এই ক্লাসে, তাই না? এটাই, ঠিক আছে। তার মানে এইখানে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটু রিক্যাপ করি যে আমরা আজকে কি শিখলাম। আমি র্যান্ডামলি কাউকে জিজ্ঞেস করি, আব্দুল কাদের ভাই বলেন তো আজকে আমরা কি কি শিখলাম? আব্দুল কাদের ভাই নাই মনে হয়। আচ্ছা, ভাই আপনাকে জিজ্ঞাসা করছিলেন? হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম যে আজকে আমরা কি শিখলাম, একটু বলেন দেখি শুনি। আজকে তো আমরা মূলত তিনটা অ্যালফাবেট শিখছি। হুম, কি ছিল তিনটা অ্যালফাবেট? তিনটা ছিল ত, তা, হুম হুম আহ, দা, হুম এই তিনটা ছিল। এই তিনটা কি কি কারণে এই তিনটাকে আলাদা করেছে অন্যদের থেকে? এটা হলো যে টাঙের সামনে অংশটা আলাদা করছেন। টাঙের, আচ্ছা ঠিক আছে, দেখি আতাউর ভাই আজকে নতুন জয়েন করেছেন, আপনি বলেন তো ভাই কি শিখলেন এই আজকে? তিনটা ওয়ার্ড একই জায়গা থেকে উচ্চারণ হবে, জি দাঁতের মানে রুট থেকে সামনে টপ 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 আপার টিতের রুট থেকে ত, তা, দা। আপার টিতে রুটের সাথে কি যুক্ত হবে? জিভের মাথাটা, তাই না? জিভের মাথাটা, জি। হ্যাঁ, মানে টাঙের যেটা টপ সেটা যাবে হচ্ছে আপার টিতের রুটে। এই তিনটা অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হবে এবং এই তিনটা অক্ষরের মধ্যে আমি বলেছিলাম দুটো অক্ষর হচ্ছে ওপেন মাউথ আর একটা হচ্ছে রাউন্ড মাউথ। রাইট রাইট। শাহিদা আপা বলেন তো কোন দুইটা ওপেন মাউথ আর কোনটা রাউন্ড মাউথ? ওপেন মাউথ।
কোন দুটো আপা আমি শুনিনি, আবার বলেন। তা হুম, and দা এই দুটা হচ্ছে ওপেন open মাউথ আর mouth রাউন্ড মাউথ। ওপেন মাউথ। open আর mouth রাউন্ড মাউথ কোনটা? ত ত। গুড। এছাড়া আমরা আরেকটা জিনিস পড়েছিলাম যে তয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে তয়ের ক্ষেত্রে আমরা কি বলি, আত নাকি আতো, কোনটা বলি? আত আতো। আতো। আর যখন আত বলি তখন আত। তখন সেটা হচ্ছে তা। তা। আচ্ছা, আর একটা যেটা বলেছিলাম হচ্ছে যে এটার সাথে যেমন কনফিউশন হয় তা এবং ওই ততে, লাস্টের চেহারাটাতে আমি বলছিলাম দুই নোক্তা যেটা থাকে, এইটা অনেক সময় আমরা হায়ের সাথে কনফিউজ হয়ে যাই। খেয়াল রাখতে হবে যে হাতে নোক্তা থাকে না, তায়ে নোক্তা থাকে, বাট হ্যাঁ। হুম। আম, আর ইম্পর্টেন্ট কি মিস করেছি? আর ইম্পর্টেন্ট আমি মনে নেই, দেখি সাবা বলো দেখি, আমি কি কিছু মিস করেছি যেটা আমরা আলোচনা করেছি? র শিখেছি, আর ওই ইমাজিনারি লাইনটা টেনে ডিফারেন্স বিটুইন র। গুড। র আমরা শিখি নাই, বাট আমি যেটা বলতে গিয়ে দা বলেছিলাম যে না তো mouth আর দা, আমি বলেছিলাম দা চেনার সময় বলেছিলাম যে অনেকে এই রটাকেও দা মনে করে। গুড পয়েন্ট, যে আমরা ওই দাগ দিয়ে একটা জিনিস শিখেছি যে এই দাগের ওপরের পার্টটাতে দা হয়, দা কখনো নিচের পার্টের অক্ষরকে দা বলা যাবে না। হ্যাঁ, তো এটা বোঝানোর সময় আমি বলেছিলাম যে কিছু কিছু একটা অক্ষর আছে যেটা হচ্ছে দায়ের মতো মনে হয় অনেক সময়, কিন্তু যেহেতু এটা দাগের নিচে, সো ওটাকে আমরা দা হিসেবে কনসিডার করব না। এটা এটা বলেছিলাম, তাই না? জি। আর কোনো কিছু আমি মিস করেছি কারোর মনে হয় যে রিক্যাপ করা যায়? আপনার টায়ের লেটারের প্রথমে দুই রকম শেপ আছে, শেষে দুই রকম শেপ আছে, যেটা একটু unusual। গুড। হ্যাঁ, তা ইজ এ কমপ্লিকেটেড থিং, যেটা হচ্ছে যে তা যদি শুরুতে কখনো এরকম চেহারা হতে পারে, আবার এরকমও হতে পারে আরেকটা অক্ষরের সাথে যুক্ত হয়ে। যখন আরেকটা অক্ষরের সাথে যুক্ত হয়, এরকম একটার উপরে একটা বসে, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটা আগে পড়বো। হ্যাঁ, কোনটা আগে পড়বো? আজিজ ভাই, কোনটা আগে পড়বো যদি একটার উপরে একটা থাকে? যেটা আগে শুরু করবো আর কি, যেটা আগে লিখতে গেলে যেটা আগে শুরু করব, যেটা সেইটা থেকে পড়তে হবে। যদিও কিভাবে পড়বো, জবর দিব না জেড দিব সেটা আমরা এখনো জানি না, বাট জাস্ট এই সিকোয়েন্সটা আমরা জেনে রাখলাম যে যখন আমরা পড়বো তখন মনে রাখবো যে আমরা যদি হাতে লিখতাম তাহলে কোন অক্ষরটা আগে লিখতাম, সেই অক্ষরটাকে আমরা পড়বো আগে। এই তো। এছাড়া তো আমরা আর মনে হয় কিছু পড়ি নাই যেটা আমরা মিস করলাম রিক্যাপ দিতে। দাল দাল দা পড়ছি হ্যাঁ, ওই তো দা তো পড়লাম। দা তো যেটা বললাম যে এখানে তিনটা অক্ষর হয়েছে, বাট এবং দা হচ্ছে আপনার ওপেন মাউথ, তা হচ্ছে ওপেন মাউথ, আর রাউন্ড মাউথ হচ্ছে ত। এছাড়া তেমন কিছু নাই। ত, তা আর দা। এই এই ছিল আমাদের আজকের আলোচনা, বাট আমি বারবার করে বলবো নেক্সট ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট, এবং নেক্সট ক্লাসে আমরা অনেক তিনটা নতুন অক্ষর শিখবো, এবং দ্যাট ইজ উইচ উই ডোন্ট নো। ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত থাকুক। ভাইয়া নেক্সট ক্লাসে কোনো হোমওয়ার্ক আছে? হোমওয়ার্ক